সকলে বাংলাদেশ, আপনাদের সবাইকে স্বাগত। রুনি আছে এবং তানজিম শাফিন আছে এবং আমাদের সাথে প্রতিদিনের মতো একজন অতিথি রয়েছেন, যিনি আজ অতিথি হবেন। তিনি মানব পাচারের শিকার একজন সার্ভাইভার, যিনি নিজের জীবনের অভিজ্ঞতাকে শক্তিতে পরিণত করে নিরাপদ অভিবাসন, মানব পাচার প্রতিরোধ, সার্ভাইভার নেতৃত্বের বিকাশ এবং নীতিগত পরিবর্তনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজ করছেন। ব্র্যাকের মাইগ্রেশন ও ওয়েলফেয়ার সেন্টারের মাধ্যমে তিনি ঢাকা বিমানবন্দর থেকে ৩৫,০০০-এর বেশি বিদেশ ফেরত কর্মীকে সহায়তা করেছেন এবং বিদেশে পাচার, নির্যাতন এবং আটকের শিকার ৫০০-র বেশি বাংলাদেশির উদ্ধার ও প্রত্যাবাসনের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আজকে সকালে বাংলাদেশে আমাদের অতিথি আল আমিন নয়ন, তিনি অনির্বাণ সার্ভাইভার ভয়েস ফাউন্ডেশনের সভাপতি। আপনাকে শুভ সকাল এবং স্বাগত জানাই আমাদের এই আয়োজনে। নয়ন ভাই, প্রথমে যেটা জানতে চাই যে আপনি তো যে মানব পাচারের শিকার হয়েছিলেন, এই গল্পটা যদি একটু আমাদের সাথে করতেন। দেখেন, আমি ২০০৭ সালে আমাকে যে তখন মালয়েশিয়াতে শ্রমবাজার ওপেন হচ্ছিল। মালয়েশিয়াতে কর্মী নেবে, টেলিভিশনে অনেক বিজ্ঞাপন যে মানে মালয়েশিয়াতে নতুন করে শ্রমবাজার খুলতেছে। তো ওই সময়ে আমি তখন কিন্তু লেখাপড়া শেষ করে চাকরি খোঁজার চেষ্টা করছিলাম। তো তখন আমাকে আমার এলাকার দালাল বলল যে মালয়েশিয়াতে যে চাকরির সুযোগ আছে এবং ওখানে গেলে প্রায় ওই সময় ৩০ থেকে ৩৫,০০০ টাকা প্রতি মাসে। ২০০৭ এবং আমিও বিজ্ঞাপনে দেখতাম এত সুন্দর দেশ, টুইন টাওয়ার আছে, মাহাথির মাহমুদের এত সুন্দর দেশ। আমার তখন স্বপ্ন তৈরি হলো ওই জায়গা থেকে যে আমি বিদেশ যাব। যদিও বা আমার পরিবার ওই সময় রাজি ছিল না, কারণ আমি বাবার একটাই ছেলে ছিলাম। তারা কখনোই বিদেশে আমার পরিবারের কেউ ছিল না এবং আমাকে পাঠানোর জন্য কোনোভাবেই রাজি না। তো এক পর্যায়ে আমার মধ্যে সেই স্বপ্ন এমনভাবে তাড়া দিত যে আমি মানে উঠে ছাড়ার কোনো কিছু বুঝতাম না, যে বিদেশ যেতেই হবে। মনে হচ্ছিল যে দেশে কোনো কিছু করার নাই, যেটা আমার মতো আরও আমি হাজারো মানুষের এই স্বপ্নটা দেখেছি। তো তখন আমি এক সময় যে নিজেই জেদ করলাম যে না, আমি বিদেশ যাব। তো এরপরে আমি নিজে পাসপোর্ট করলাম। পাসপোর্ট করার পরে ঢাকার বনানীর গোল্ডেন অ্যারো লিমিটেড, বনানীর ৪ নম্বর রোডে অফিস ছিল, তাদের মাধ্যমে আমি কিন্তু সরকারি সকল নিয়মকানুন মেনেই কিন্তু আমি বিদেশ গিয়েছিলাম। আমি নিজে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছি, জনশক্তি কর্মসংস্থান ব্যুরোর ছাড়পত্র নিয়েছি, নেওয়ার পরে কিন্তু বিদেশি মানে যাই। তো যখন যেদিন আমি যাই ঢাকা এয়ারপোর্টে, ওই সময় মনে হচ্ছে বিদেশ মানেই আমি মনে হচ্ছে অনেক কিছু জয় করে আসব। মানে চোখে মুখে বা এত মানে উচ্ছ্বাস, এত মানে স্বপ্ন। এবং আমি একা না, আমার সঙ্গে ১৩০ জন তখন বাংলাদেশ ছিল, আমরা একই ফ্লাইটে যাচ্ছি। তো এরপরে যখন কুয়ালালামপুর এয়ারপোর্টে পৌঁছালাম, তখন আমাদের স্বপ্ন কিন্তু দুঃস্বপ্নে পরিণত হলো। যা দেখি কুয়ালালামপুর এয়ারপোর্টে যে আগে থেকে ৩-৪ দিন, কেউ ৭ দিন, ১০ দিন থেকে শত শত বাংলাদেশি ওখানে মানে পড়ে আছে, তাদেরকে কেউ রিসিভ করতে আসে নাই। তো তখন মনে হয়েছিল যে আমাদেরকেও মনে হয় হয়তো বা কেউ রিসিভ করতে আসবে না। সেখানে আমরা একদিন থাকার পরে আমাদেরকেও কিন্তু তখন কেউ রিসিভ করতে আসেনি। এরপরে আমরা ইমিগ্রেশন পুলিশের সহযোগিতায় কন্ট্যাক্ট ফর্মে যে নাম্বার ছিল, মানে সেই নাম্বার ধরে ওই দেশের কোম্পানিকে নিয়ে আসলো, নিয়ে এসে রিসিভ করে এরপরে আমাদেরকে ছোট গ্রুপে বিমানবন্দর থেকে ভাগ করে ফেললো। ভাগ করার পরে একটা গোডাউনে নিয়ে যে রাখা হয়, যেখানে আরও পূর্বে থেকেই আরও কিছু বাংলাদেশিরা অপেক্ষা করছিল যাদের কোনো কাজ ছিল না। তো তারা তখন আমাদেরকে বললো, আমরা তো কাজ পাচ্ছি না, তোমরা কেন আসো? তো আমরা তখন আর জানি না, তখন বুঝছি যে আমাদেরকে আমাদের সামনে হয়তো আরও বিপদ হতে পারে। তো দেখেন, ওখানে থাকার পরে সেম আমাদের ঢাকাতে অনেক সময় সকালে লেবাররা যেভাবে বসে থাকে মহাখালী বা নতুন বাজার এলাকায়, সেম ওরকম আমরা বসে আছি। একজন মালয়েশিয়ান, ২ জন তামিল নাগরিক আসলো। আসার পরে আমরা কাজ করতে পারবো এরকম তারা বাছাই করে নিল। ৬ জনকে আমাদের বাছাই করে নিয়ে আমাদেরকে নিয়ে চলে গেল। মানে এখান থেকে যখন আপনারা গেছেন, আপনাদেরকে কোনো পার্মানেন্ট ওয়ার্ক বা কোনো কিছু কোনো এজেন্সির মাধ্যমে হ্যাঁ, আমাদের কিন্তু রেকর্ডিং এজেন্সি সরকার সকল নিয়ম কানুন মেনে গেছে। আমাদের চাকরি নিয়ে গেছে, কিন্তু ওখানে যাওয়ার পর চাকরি নেই। এরপরে ওখান থেকে আমাদের ৬ জনকে নিয়ে ছোট গ্রুপে করে নিয়ে গিয়ে একটা রেস্টুরেন্টের সামনে, তখন রাত্রি প্রায় মালয়েশিয়ান টাইম ২টা থেকে ২:৩০ হবে। ওই সময় দেখলাম যে আমরা যে গাড়িতে গেলাম একটা গাড়ি আসলো। আসার পরে আমরাকে নামতে বলা হলো। নামার পরে দেখার পরে আমরাকে বলা হলো যে ওখান থেকে আপনার নিতে ওই যে আমরাকে দেখার পরে ওরা আঙ্গুলের ইশারা করছে। তখন তো আমরা ভাষা জানি না, বলছে যে হ্যাঁ মানে চলবে, এরকমই করছিল। তো আমরাকে তখন মানে ইশারা করে দেখা যে তোরা কি মানে কোনো কিছু কাটতে পারিস? তো আমরা তো যখন চলেই গেছি তো আমরা হ্যাঁ পারি।
এরপর যখন অন্য গাড়িতে উঠলাম তখন দেখলাম যে যারা নিয়ে যাচ্ছে আর যারা নিয়ে আসলো এদের মধ্যে কিছু টাকা পয়সা দিচ্ছে। তখনই বুঝলাম যে আমাদের সামনে পরিস্থিতি আরো ভয়াবহ হবে। এরপরে 2 মাস আমাদেরকে মালয়েশিয়ার একটা জঙ্গলে নিয়ে যাওয়া হলো, সেখানে জঙ্গলে আটকে রাখা হলো এবং আমাদেরকে জঙ্গল কাটার কাজে নিয়োজিত করা হলো এবং আমরা কাজ না করলে মারধর করতো, দিনে একবার করে খাবার দিত এবং পাহাড়ের চূড়ায় তখন আমাদেরকে থাকার জায়গা করলো। কিন্তু এই 2 মাস কিন্তু আমার পরিবার জানতো না আমি কোথায় আছি, কারণ যোগাযোগের কোনো ব্যবস্থা ছিল না। তো যখন আমরা পাহাড়ের চূড়ায় উঠে লোকালয় খুঁজতাম যে ওখান থেকে হয়তো পালিয়ে যাব, কিন্তু কোনো লোকালয় খুঁজে পেতাম না, মানে দেখতাম না। তখন চিন্তা করতে হবে এখান থেকে পালাতে গিয়ে যদি জঙ্গল আরও বেশি হয়, তো আমাদেরকে দিয়ে যে জঙ্গলটা পরিষ্কার করা হতো সেটা হচ্ছে ওরা ওই জঙ্গল পরিষ্কার করার পরে পরবর্তীতে শুনেছিলাম যে ওখানে প্ল্যান্টেশন করবে, রাবার বাগান, পাম বাগান, এই ধরনের কোনো একটা প্রজেক্ট করবে। তো দেখেন আমরা জঙ্গল কাটতে গিয়ে জঙ্গলে বন্যপ্রাণী যতগুলো ছিল, সাপ, পেঁপড়া, জোক, মানে বন্য শূকর, সকল প্রাণীর সম্মুখীন হতে হতো। যখন জঙ্গল কাটতে কাটতে দেখতাম গাছের ডালে সাপ ঝুলতেছে, তখন কিন্তু দৌড় দিয়ে পিছনে চলে আসতাম, ঢিল মারতাম, মারার পরে চলে গেলে আবার কাটতে হতো। যদি আমাদের নির্দিষ্ট এরিয়ার মধ্যে কাটা না হতো, পরে সুপারভাইজার এসে যদি নাই করতো তখন আমাদেরকে মারধর করতাম। তো ওই পর্যায়ে 2 মাস ছিলাম, কোনো বেতন নাই, কোনো কিছু নাই। একদিন আমরা সিদ্ধান্ত নিলাম যে এখান থেকে আমাদের বাঁচতে হবে। তখন সিদ্ধান্ত নিলাম যে আমরা একদিন সুপারভাইজার আসলে বললাম যে তুমি যদি আমাদেরকে ফেরত না দাও তাহলে আমরা এখানে সুইসাইড করবো, এছাড়া তো কোনো পথ নাই, কারণ কেউ জানে না যে আমরা কোথায় আছি, কী অবস্থায়। পরে আমাদেরকে সেখান থেকে নিয়ে বাকি 5টা মাস বিভিন্ন গোডাউনে আটকে রাখতো। আমাদের ভিসা ছিল না, আমাদের কাজ ছিল না, আমাদের মেডিকেল হয়নি। এক পর্যায়ে চিন্তা করলাম যে এভাবে তো আর জীবন চলে না, আমাদেরকে কোনো একটা সিদ্ধান্ত নিতে হবে। তো একদিন আমরা এক বড় গোডাউনে ছিলাম, সেখানে আমরা প্রায় 110 জন ছিলাম। ওই জায়গা থেকে সিদ্ধান্ত নিলাম যে আমরা দূতাবাসে যাব। তখন কিন্তু কুয়ালালামপুরে আমাদেরকে নিয়ে আসছিল। একদিন রাতের অন্ধকারে আমরা ওখান থেকে বের হয়ে যাই, জানালা ভেঙে বের হয়ে আমরা সবাই একসঙ্গে তখন কুয়ালালামপুর আমাদের দূতাবাসে যাই এবং দূতাবাসে গিয়ে আমরা আমাদের অভিযোগ করি যে আমরা বৈধভাবে আসছি, একটা কাজের উদ্দেশ্যে আসছি, কিন্তু এই 7 মাসে আমাদেরকে কাজ দেওয়া হয়নি, যেটা দেওয়া হয়েছিল সেটা জোরপূর্বক আমাদেরকে নির্যাতনের মাধ্যমে কাজ করানো হয়েছে, বেতন দেওয়া হয়নি। আমরা আর মালয়েশিয়া থাকতে চাই না, আমরা দেশে ফিরতে চাই। তো এটাই নিয়ে ওই দেশে তখন অনেক লেখালেখি হচ্ছিল, আমরা আন্দোলন করেছিলাম, আমরা কোনোভাবেই দেশে ফেরত পাঠাবে না, কারণ তখন শ্রমবাজার চলছে। কিন্তু আমি যে পরিস্থিতির মধ্যে দূতাবাসে আসলাম, দূতাবাসে আসার পরে বা বিভিন্ন আমাকে ওই 5টা মাস যে গোডাউন দেখেছে, হাজার হাজার বাংলাদেশি যারা এরকম চাকরির উদ্দেশ্যে গিয়ে তাদেরকে বন্দি অবস্থায় থাকতে হয়েছে, ওভারব্রিজে ঘুমাচ্ছে, তারপরে হচ্ছে যে আপনার হাইকোর্টে কি বলছে আমাদের দূতাবাসের সামনে ঘুমাচ্ছে, জঙ্গলে ঘুমাচ্ছে, সবাই মানবতার জীবনযাপন করছে। তো তখন আমরা দূতাবাসকে বললাম যে আমরা আর এই দেশে থাকবো না, আমরা দেশে চলতে চাই। তো শ্রমবাজার যেহেতু তখন শুরু ছিল বা চলছিল, তো বলে তোমরা যদি দেশে যাও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে, আমরা অন্য জায়গায় চাকরির ব্যবস্থা করি। কিন্তু আমাদের সেই চাকরির আস্থা কিন্তু হারিয়ে গিয়েছিল। পরে আমরা সিদ্ধান্ত নিলাম না, এই দেশে আর আমরা চাকরি করব না। পরে দেশে ফিরে আসার পর তখন কিন্তু আমাদের কিন্তু তৎকালীন সচিব আব্দুল মতিন চৌধুরী স্যার গিয়েছিলেন এবং দেখার পরে বলেছিলেন, কমিটমেন্ট করেছিলেন যে আমরা দেশে ফিরলে সম্পূর্ণ টাকা দেবে। দেশে ফেরার পরে কোনো এরকমই মানে আমরা যখন ঢাকায় ফিরলাম, ঢাকায় ফেরার পরে এই যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এখানে আমি টার্মিনাল 2-এ 2 দিন আমাদের কাছে কোনো টাকা ছিল না, কোনো খাবার ছিল না, 2 দিন আমি বাড়ি ফিরবো কীভাবে, এই অবস্থায় বসে ছিলাম। তো যখন বসে বসে দেখতাম যে আমি তো একটা স্বপ্ন নিয়ে গিয়েছি, অনেকে আবার ফিরে আসছে, আমি যে স্বপ্নটা নিয়ে গিয়েছি, অনেকে যারা সফলে ফিরে আসে তারা অনেক লাগেজ নিয়ে আসে, আত্মীয় স্বজন আসছে, রিসিভ করতে আসছে, কিন্তু আমার কিন্তু কেউ আসলো না। আমি তখন অনেক স্বপ্ন পরিবারকে দেখেছিলাম, আমি যেদিন ফিরে আসবো সবাই আসবে, আনন্দ করবে। এখানে ওই যে সুযোগের সমতাটা হলো না, তারা হয়তো যেখানে চাকরি পাবার কথা ছিল সেখানেই হয়তো চাকরি পেয়েছেন, ফলেই তারা একটা সময় পরে তাদের যেই লক্ষ্য ছিল সেই আয় উপার্জন করে ফিরতে পেরেছেন। এই যে সুযোগের সমতা, এটি নিশ্চিত করার কথা, সেখানে সরকারের 2 দেশের সরকারেরই ভূমিকা রয়েছে। পাশাপাশি যে রিক্রুটিং এজেন্সির কথা বলছিলেন, যে রিক্রুটিং এজেন্সির মধ্য দিয়ে আপনি গেছেন, তাদের বিরুদ্ধে আপনারা কোনো কমপ্লেইন করেছিলেন কিনা এবং সেটার কোনো হ্যাঁ, তো ওই আসার পরে তখন আমরা এয়ারপোর্টে যখন ছিলাম ওই সময় আমরাকে 2 দিন যখন ওখানে অবস্থান করি, এরপরে হচ্ছে যে একদিন বিএমইটির মহাপরিচালক আসলো, আসা বলে তোমাদের তো অভিযোগ করতে হবে টাকা পেতে হলে, কিন্তু আমাদের কোনো কমিটমেন্ট করেছিল সে ফেরত দেবে। তো আমরা বললাম ঠিক আছে, আমরা অভিযোগ করবো, সরকারি নিয়ম অনুযায়ী আমরা জনশক্তি কর্মসংস্থান। কতজন ফেরত আসলেন? আমরা 80 জন ফিরে আসছিলাম, এবং একজন মারা গিয়েছিল যে ফিরতে পারে নাই। তো আমরা ফিরে আসার পর জনশক্তি ব্যুরোতে অভিযোগ করি,
অভিযোগ করে কিন্তু সেই রিক্রুট এজেন্সির কাছ থেকে কিন্তু আমরা সম্পূর্ণ টাকা আদায় করেছিলাম এবং গোল্ডেন অ্যারোর লাইসেন্সও বাতিল করা হয়েছে। এরপরে সিদ্ধান্ত নিলাম আমি তো আমার অধিকার আদায় করলাম, আমি ফিরে আসার পরে তো আমি আমার ক্ষতিপূরণ আদায় করলাম। এবং দেখেন আরেকটা যে ঘটনা এখন যেটা আমাকে আসলে আরও শক্তি দিয়েছে কাজ করার জন্য, আমি যখন ফিরে কমিউনিটিতে গেলাম, আমার সমাজে গেলাম, আমার পরিবার আমাকে নিয়ে কিন্তু কোনো কিছু বলে না, কিন্তু আমার সমাজ, আমার পাশের লোকজন বিভিন্নভাবে তুচ্ছতাচ্ছিল্য করেছে, ও কিছু করতে পারবে না, সব কিছু নষ্ট করে দিয়েছে। দেখেন এই ঘটনার সাথে আমরা যারা ভুক্তভোগী তাদের কিন্তু কোনো নিয়ন্ত্রণ থাকে না, আমাদের কোনো হাত থাকে না, আমাদেরকে কিন্তু সব নিয়ম মেনেই কিন্তু পাঠানো হচ্ছে বা একটা স্বপ্ন দেখে, কিন্তু সমাজ কোনোভাবেই আমাকে এই করছে না, বিভিন্নভাবে ক্রিটিসিজম করতো। তো ঢাকায় চলে এসে আমি রিক্রুট এজেন্সির কাছে টাকা ওঠার পরে নিজের কাছে কমিটমেন্ট করলাম যে আমি তো আমার অধিকার আদায় করলাম। আমি দেখে আসলাম হাজার হাজার বাংলাদেশে আমার মতো মানবতার জীবনযাপন করছে। ফিরে আসার পরে সমাজে মানুষকে আমরাকে গ্রহণ করে না, আমরাকে বিভিন্নভাবে ক্রিটিসিজম করে, আমাদের মর্যাদাটুকু দেয় না, মনে হয় যে সব অপরাধ আমরাই করেছি যারা ভুক্তভোগী। এবং এয়ারপোর্টে আসার পরে যে আমরা বাড়ি ফিরবো এই সুযোগটা থাকে না, আমরা কি স্বপ্ন নিয়ে গিয়ে কীভাবে বাড়ি ফিরবো, তখন সিদ্ধান্ত নিলাম যে এই মানুষগুলোকে নিয়ে আমাকে কাজ করতে হবে, আর কেউ যাতে আমার মতো এই ধরনের পরিস্থিতির শিকার না এমন হয়। প্রতারণার শিকার হয়ে অনেকেই ফিরে আসার পরে পরবর্তীতে জীবনে ঘুরে দাঁড়ানোর জন্য অনেক অনেক চেষ্টা কষ্ট করেন, করতে অনেক হয়। কষ্ট করেন। তাদের গল্পগুলো নিশ্চয়ই আপনি আরো অনেক ভালো জানেন, সেই গল্পগুলোও শুনবো। তার আগে আরেকটা বিরতি নিচ্ছি, ফিরছি এখনই, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। সকালের বাংলাদেশ দেখছেন, শাফিন আছে সাথে আমি আছি রুনি, এবং আমাদের সাথে আছেন আলামিন নয়ন, সভাপতি অনির্বাণ সার্ভাইভার ভয়েস ফাউন্ডেশন। ধরেন ভাই, যে বিষয়টা জানতে চাই সেটা হচ্ছে, ধরেন আপনি মালয়েশিয়াতে গেলেন, আমাদের সাথে তখন শ্রমবাজার ওপেন হয়েছে, আমাদের কুয়েতে শ্রমবাজার আছে, আমাদের কাতারে আছে, আমাদের বিভিন্ন জায়গায় কিন্তু সরকারিভাবেই এটা আছে। তারপরেও কিভাবে এই ফ্রডগুলো সেখানে হয়? আপা দেখেন, আমার এই দীর্ঘ সময়ে কাজ করতে গিয়ে সেই 2007 সাল থেকে কাজ করছি, বিশেষ করে এই ক্ষতিগ্রস্ত মানুষগুলোকে নিয়ে কাজ করছি, বিশেষ করে যারা বিদেশে গিয়ে বিপদে পড়ছে, নির্যাতনের শিকার হচ্ছে, মানব পাচারের শিকার হচ্ছে, বিভিন্ন আনডকুমেন্ট হচ্ছে, এই মানুষগুলোকে নিয়ে আমার কাজ। এবং বর্তমানে আমি ঢাকা বিমানবন্দরে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রতিনিধি হিসাবে, ম্যানেজার হিসাবে কাজ করতে গিয়ে যেটা দেখেছি সেটা হচ্ছে আমাদের দেশে মানব পাচার যারা হচ্ছে, বিশেষ করে এই ধরনের সার্ভাইভাররা বা ভিকটিমগুলা হচ্ছে দুইটা ভাবে কিন্তু হচ্ছে, আমি যেটা পেয়েছি। একটা হচ্ছে বৈধভাবে যাওয়ার পরেও, আপনি যেরকম আমি যেভাবে গিয়ে গেছেন। হয়েছি সেম এইভাবেই বৈধভাবে যাওয়ার পরে গিয়ে তারা কিন্তু ওই দেশে গিয়ে কিন্তু কোম্পানি খুঁজে পাচ্ছে না, তাদেরকে বিক্রি করে দেওয়া হচ্ছে। যদি বলি যে বর্তমান সময়ে আমরা যে কম্বোডিয়া ইস্যুটা দেখছি, যে সাইবার স্ক্যাম কম্পাউন্ডে বিক্রি করে দিয়েছে, এদের অধিকাংশ বেশিরভাগই কর্মী কিন্তু হচ্ছে বিএমইটি ছাড়পত্র নিয়েই কিন্তু গিয়েছিল। তো দেখেন, একজন যখন গ্রামের সাধারণ ছেলে বিদেশ যাওয়ার স্বপ্ন দেখেছে, বিদেশ যাচ্ছে, যখন দেখে যে তার বাংলাদেশ সরকারের সমস্ত ডকুমেন্ট আছে এবং তাকে অ্যাপ্রুভাল দিয়েছে, বিএমইটি ছাড়পত্র দিয়েছে, সে কিন্তু ধরেই নিচ্ছে তার বিদেশে কিন্তু চাকরি নিশ্চিত। কারণ সরকার যেখানে করেছে তার তো আর আসলে মানে ওখানে ভুল বোঝার Trust দরকার নেই, কোনো তার যোগ্যতা বিষয় যাচাই আছে, করা হ্যাঁ। হয়েছে, তাকে ওই সেই সব অনুযায়ী কিছু চাকরি হয়েছে, দেওয়া হবে। কোম্পানি আছে, তার ওখানে চাকরি নিশ্চিত, অ্যাকোমোডেশন নিশ্চিত, বেতন নিশ্চিত, এটা ভেবে যায়। যাওয়ার পরের পরিস্থিতি হচ্ছে কি, তার কাছ থেকে পাসপোর্ট ছিনিয়ে নেওয়া হচ্ছে, তার সমস্ত ডকুমেন্ট ছিনিয়ে নেওয়া হচ্ছে, এবং তাকে বিভিন্নভাবে আপনার হচ্ছে, যদি ইতে বলি, আপনার কম্বোডিয়া ইস্যুতে বলি, তাহলে তাকে স্ক্যাম সেন্টারে বিক্রি করে দিয়েছে $2-3 হাজার বিনিময়ে। এবং এই সব ক্ষেত্রে কিন্তু আমি যতগুলো দেখেছি, আমাদের কিন্তু বাংলাদেশিরাই কিন্তু কোনো না কোনোভাবে জড়িত, যারা ওই দেশে আছে। লিবিয়ার ক্ষেত্রে দেখেন সেম, বৈধভাবে যাওয়ার পরে একটা পার্সন যাওয়ার পরে তাদেরকে কিন্তু আটকে রেখে জিম্মি করে টাকা আদায় করা হচ্ছে। আরেকটা হচ্ছে যেটা হচ্ছে মানে ভিজিট ভিসা নিয়ে যাচ্ছে। এখন দেখেন, যারা ভিজিট ভিসা নিয়ে যাচ্ছে অধিকাংশ কিন্তু আমাদের সবগুলোই কিন্তু এয়ারপোর্ট ব্যবহার করে যাচ্ছে। আগে আমরা শুনেছি নারী পাচার, ক্রস বর্ডার, ইন্ডিয়া গিয়েছে, এই সংখ্যাটা কিন্তু এখন তুলনামূলকভাবে কম। আপনি যদি মামলার স্ট্যাটিস্টিক দেখি, আমরা যদি ভিকটিমদের পরিসংখ্যান দেখি, তাহলে কিন্তু এখন সবাই কিন্তু কাজের উদ্দেশ্যে বিদেশে গিয়ে কিন্তু পাচার শিকার হচ্ছে। আরেকটা হচ্ছে যেটা বলছে যে ভিজিট ভিসা, দেন ভিজিট ভিসায় একটা ছেলে যাচ্ছে গ্রামের, সে মানে ঠিকভাবে ধরেন যে ঢাকা শহর নিজের জেলা শহরে আসে নাই, সে যখন দুবাইয়ে চলে যাচ্ছে, মালয়েশিয়া ঘুরতে যাচ্ছে, আমাদের ইমিগ্রেশনকে আরেকটু তৎপর হতে হবে। আমরা শুনতেছি ইমিগ্রেশন কন্ট্যাক্ট, যেটা বডি কন্ট্যাক্ট বলছে, এবং হচ্ছে যে তাদেরকে একটা হিডেন কোড দেওয়া হচ্ছে, কোড ব্যবহার করে তারা কিন্তু এয়ারপোর্ট ক্রস করে চলে যাচ্ছে। দেখেন, বিদেশে যাওয়ার পরে যেভাবেই যাক না কেন, ওরা যখন ভিজিট ভিসায় বা যারা পাঠাচ্ছে, তারা পাঠানোর পরে ওরা যখন ওই দেশে বিভিন্ন মানে অবৈধ অভিবাসী হিসাবে যখন কাজ করছে,
যখন বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে যাচ্ছে, উনি কিন্তু ব্যক্তি না, উনি দেশ। কিন্তু বাংলাদেশ। তো আমার ক্ষতিটা কিন্তু বাংলাদেশ। দেখেন আজকে পাসপোর্টের দিক থেকে আমরা বারবার দেখতেছি আমরা কিন্তু নিচের দিকে যাচ্ছি। কারণ হতে পারে ওই মানুষগুলোর কারণে যারা একটা জায়গাকে ব্যবহার করে, আমাদের রাষ্ট্রীয় কিছু সিস্টেমকে ব্যবহার করে এই মানব পাচার সংগঠিত করছে। এই সংঘবদ্ধ মানব পাচারকারীদেরকে আমরা কিন্তু এখনো খুব যে বেশি তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে পেরেছি, চিহ্নিত করতে পেরেছি তা না। উল্টো দেখি যে আমাদের যারা ফিরে আসে ভিকটিম, তাদেরকে আমরা নানাভাবে আমরা অভিযোগ করতে থাকি। তার বলি তুমি কেন দেখে গেছো না, তুমি এটা জানো না কেন। কিন্তু যেটা রাষ্ট্রীয় সিস্টেমকে ব্যবহার করেছে, তার দায়টা কি ওই ভিকটিমের? তা তো না। আমরা কখনো কি প্রবাসী মন্ত্রণালয় অথবা জনশক্তি কর্মসংস্থানকে প্রশ্নের মুখে আনতে পেরেছি যে উনি কিভাবে এই তোমার ছাড়পত্র নিয়ে যাওয়ার পরে কিভাবে উনি বিক্রি হয়ে গেল, কিভাবে উনি কোম্পানি খুঁজে পেলেন না? তাহলে তোমার প্রক্রিয়াটা কই ছিল, তোমার যাচাই বাছাই, তোমার এই যে বিভিন্ন ওই কোম্পানি আছে কিনা, কারণ তুমি কিসের ভিত্তিতে তাকে দিয়েছো? কিন্তু আমরা কিন্তু আনতে পারি। তো যখনই আমরা একটা সিস্টেমকে কখনো প্রশ্নবিদ্ধ করতে পারছি না, তখন তো দালাল চক্র তো ধরেন যে আরো ওরা পেয়ে যাচ্ছে, এয়ারপোর্ট ইমিগ্রেশন, এয়ারপোর্ট সিস্টেম, বডি কন্ট্যাক্ট পেয়ে যাচ্ছে। একটা আমার মনে র্যাকেট। জি, তো এই জায়গাগুলোকে আমাদের কিন্তু নিশ্চিত করতে হবে। কালকে আমরা যদি বৈধ প্রক্রিয়ায় যাওয়ার পরে সে পাচারের শিকার হয়েছে, এইটার যদি পানিশমেন্টের আওতা আনতে পারি, যখন দেখবে যে না অসাধু কর্মকর্তাদের রাষ্ট্র ব্যবস্থা নিয়েছে, তখন দালাল কিন্তু চিন্তা করবে তার চাইতে তো আমি বড় না, তাহলে আমাকেও হয়তো বা আমি আরো বিপদে পড়তে পারি। কিছু কিছু ক্ষেত্রে, যেমন আপনার ক্ষেত্রেই আপনার রিক্রুটিং এজেন্সিকে সেই যেহেতু আপনার ক্ষতিপূরণ দিতে হয়েছিল, আপনি বাধ্য করতে পেরেছিলেন, আপনার সেই চেষ্টাটা ছিল। এখানে যারা ভুক্তভোগী হচ্ছেন তারা মনোবল ভেঙে যাচ্ছে, শারীরিকভাবেও অনেক সময় ক্ষতির মুখোমুখি হচ্ছেন। এরপরে দেশে ফেরার পর তারা যে সক্রিয় হবেন, তাদের যেহেতু এমন ঘটনা নিয়মিত অভিযোগ দাখিল, সেই সিস্টেমটাকেই তৈরি করা গেছে। আর যারা ফিরে আসেন তাদের সম্পর্কেও একটু জানতে চাই। তাদের নিয়ে তো আপনি কাজ করেছেন, তাদের আসলে সামাজিকভাবে আবারও খাপ খাইয়ে নেওয়াটা কিভাবে? দেখেন, যারা এই ধরনের ভুক্তভোগী হয়ে ফিরে আসে, আমি বিমানবন্দরে ব্র্যাকের হয়ে প্রায় 35,000-এর বেশি মানুষকে সাপোর্ট দিয়েছে যেটা বলেছেন, এবং 500 মানুষকে ফেরত আনতে সহায়তা করছে। সবচেয়ে বড় হচ্ছে আমাদের মানসিক অবস্থা, মানসিক স্বাস্থ্যটা থাকে খুবই বিপর্যস্ত। দেখেন, একটা মানুষ বিদেশে একটা স্বপ্ন নিয়ে যায় এবং এখানে কিন্তু আর্থিক কিছু ইনভেস্টমেন্ট থাকে, সে যাচ্ছে একটা বড় টাকা দিয়েই যাচ্ছে। যখন গিয়ে সে চাকরি পাচ্ছে না, যখন গিয়ে তার পরিবারকে সাপোর্ট দিতে পারছে না, যখন ফিরে আসছে তখন সে কিন্তু মানসিকভাবে তার অর্থনৈতিক ক্ষতি, তখন চিন্তা করেছে তার সামাজিক একটা ক্ষতি, তার মর্যাদাতে একটা জায়গা। কারণ দেখেন, আমরা সবাই কিন্তু একটা স্বপ্ন দেখিয়ে পরিবারকে, আমরা যখন বিদেশ যাই তখন পরিবারকে কিন্তু একটা স্বপ্ন দেখিয়ে, শুধু পরিবার না, আমার মনে হয় নিজেও স্বপ্ন দেখে, আশেপাশের সমাজ প্রতিবেশী সবাই কিন্তু একটা স্বপ্ন দেখে তাকে নিয়ে দেখে আমরাও দেখাই। তো যখন আমি ফেলোর হয়ে ফিরে আসি, তখন চিন্তা করি আমি সমাজে কি ভাবে মুখ দেখাবো, পরিবারকে কি বলবো। তার ধরেন যে ছোট ছোট কিছু যদি সন্তান থেকে থাকে, সে চিন্তা করে ফিরে আসি। অনেক তো বিদেশ থেকে ফিরে আসলে, বাবা আসলে তো অনেক কিছু নিয়ে আসে, কিন্তু সে তখন চিন্তা করে আমি তো বাড়ি যাওয়ারই টাকাটা নাই। এয়ারপোর্টে দেখি কেন ব্র্যাক এই সার্ভিসটা শুরু করেছে। আমি শুরু করার আগে দেখেছি যে মানুষ এসে মানুষের কাছে, দেখেন, একটা স্বপ্ন নিয়ে বিদেশ গেছে, রেমিটেন্স যোদ্ধা হিসাবে সে সম্মান নিয়ে ফিরবে, সেই মানুষটা যখন ফেরার পরে মানুষের কাছে হাত পেতে বাড়ি যাওয়ার জন্য টাকা চাইতে হয়, তখন ব্র্যাক বলল যে না, অন্তত তার বাড়ি ফেরাটা যাতে মর্যাদার সাথে হয়, মানুষের কাছে হাত না পাততে হয়, হিউম্যান ডিগনিটি থেকে। কিন্তু তখন কিন্তু আমরা কিন্তু এই কাজটা শুরু করেছি। তো দেখেন, প্রথম আমাকে এই করতে হবে তার মানসিক স্বাস্থ্যটা দেখতে হবে। এইটা নিয়ে আসলে নয়ন ভাই আরেকটু ডিটেলে কথা বলবো, কিন্তু এই মুহূর্তে ছোট্ট একটা বিরতি নিচ্ছি। বিরতির পর সকলে বাংলাদেশ, আপনাদের সবাইকে স্বাগত। রুনি আছে এবং তানজিম শাফিন আছে, আমাদের সাথে রয়েছেন আল আমিন নয়ন, তিনি সভাপতি অনির্বাণ সার্ভাইভার ভয়েস ফাউন্ডেশন। মূলত তারা কাজ করেন মানব পাচার প্রতিরোধে, এবং প্রতি বছর অভিবাসনের প্রত্যাশা নিয়ে অনেক মানুষ বৈধ উপায়ে গিয়েও প্রতারিত হন। নয়ন ভাই, একটু জানতে চাচ্ছিলাম যে বৈধ উপায়ের মধ্যে আসলে সর্ষের ভূতটা কোথায়? কারণ যিনি বৈধ উপায়ে যাচ্ছেন তিনি সবকিছু নিশ্চিত হয়েই তো যাচ্ছেন বিদেশে। এই যে প্রসেসটা, এরপরে তিনি সম্পূর্ণ করে ওখানে গিয়ে প্রতারিত হচ্ছেন, আসার পরে যেহেতু নিয়মিত এরকম ঘটনা ঘটছে, সেখানে বিএমইটি
বা প্রবাসী কল্যাণের যে দায়বদ্ধতার জায়গাটা সেটা নিশ্চিত করার জন্য নিয়মিত কি অভিযোগগুলো তদন্ত করার বিষয় আছে কিনা, বা এই অভিযোগগুলো সুরাহা হয় কিনা? দেখেন, আমাদের অভিবাসন আইন 2013-তে যেটাই করা হয়েছে যে দুইভাবে অভিযোগ করতে পারবে। একটা হচ্ছে যে চাইলে ভিকটিম ফেরত কর্মী বা ভিকটিম সে থানাতে করতে পারবে এবং জনশক্তি কর্মসংস্থান ব্যুরোতে করতে পারবে। দেন জনশক্তি কর্মসংস্থান ব্যুরোতে কিন্তু একটা আরবিট্রেশন প্রক্রিয়া আছে, সেল আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে আমি দীর্ঘ সময় কাজ করতে গিয়ে যিনি তদন্ত কর্মকর্তা, যিনি বিচারক, তিনি কিন্তু ওই ছাড়পত্রটা কিন্তু দিয়েছিলেন। তো যিনি ছাড়পত্র দিয়েছেন তিনি যদি একটা অপরাধের বিচার করতে যান, আমি জানি না কতটুকু সঠিক বিচারটা পাবে, ন্যায় বিচারটা পাবে আমার বিদেশ ফেরত কর্মী। এই জায়গাটাকে নিশ্চিত করতে হবে। পুরোটাই আলাদা একটা যদি সেল করা যায়, আলাদা একটা যদি বিচার কাঠামো তৈরি করা যায় বিএমইটিতে, তখন কিন্তু প্রকৃত বিচারটা পাওয়ার সম্ভাবনা থাকবে। তো এই জায়গাটা নিশ্চিত করতে হবে, কারণ আমরা দেখেছি যে বিএমইটি কার্ড নিয়ে গিয়ে মানুষ পাচার হচ্ছে, তাহলে তার বিচারটা কীভাবে হবে। এবং আরেকটা বিষয় আপনাকে বলি যে দেখেন, এই জায়গাতে কিন্তু একটা সমন্বয়হীনতার একটা অভাব আছে। একজন মানুষ যদি পাচারের শিকার হয়, তিনি ফিরে এসে কিন্তু অভিযোগ মামলা করবে, এবং এটা বলা হয়েছে আপোষযোগ্য অপরাধ, আমলযোগ্য অপরাধ, অজামিনযোগ্য অপরাধ। কিন্তু যিনি বাংলাদেশ থেকে কার্ড নিয়ে যাওয়ার পরে পাচারের শিকার হলো, তিনি আসার পরে বিএমইটি আরবিট্রেশন, তো এটা আপোষযোগ্য, কেমনে এটা তাদের পক্ষে সম্ভব হয়? তাহলে এইটা ফিল্টার করা, এটা বিএমইটি কিভাবে এটা দেখবে? কখনো এখন পর্যন্ত দেখি নাই যে একটা তদন্ত করতে গিয়ে জনশক্তি কর্মসংস্থান ব্যুরো কোনোভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে অথবা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে কোনো চিঠি পাঠিয়েছে যে এটা মানব পাচার হয়েছে, এই বিচারটা মানব পাচারে হোক। এটা কিন্তু করে না, কিন্তু এটা করা প্রয়োজন আমি মনে করি। কারণ অপরাধটা যদি মানব পাচারের হয়ে থাকে, তাহলে এই সংস্থায়, সরকারি সংস্থায় অবৈধ হোক, তাদের কাছে রেফার করে দিবে, তাদের কাছে পাঠাবে। তো এইটা কিন্তু হয় না। তো এই জায়গাটা নিশ্চিত করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে আমার কাছে যেটা মনে হয় যে আমি কেন এই যে আমাদের এই যে অনির্বাণ সার্ভাইভার ভয়েস একটা ট্রাফিকিং সার্ভাইভার নেটওয়ার্ক, আমরা এখানে 250 জন যারা মানব পাচারের শিকার, আমার মতো ভুক্তভোগীরা তাদের নিজেদের অভিজ্ঞতার আলোকেই কিন্তু তাদের জীবনের আলোকে মানুষকে সচেতনতা তৈরি করছে, সার্ভাইভারদের চিহ্নিত করে নিরাপদ অভিবাসন নিশ্চিত করতেছে এবং রেফার করতেছে। কেন এটা প্রয়োজন? কারণ আমরা মনে করি যে আমাদের রাষ্ট্রীয় যে ব্যবস্থাপনা আছে, যে নীতি আছে, সেই জায়গায় আমাদের মতো সার্ভাইভারদেরকে সম্পৃক্ত করে তাদের কথাগুলো শোনা, তাদের মর্যাদাটাকে আগে নিশ্চিত করতে হবে। তারা দেখেন, আমরা কেউ অপরাধী না, যাতে আমাদেরকে অপরাধী হিসেবে চিহ্নিত না করে আমাদেরও মর্যাদা আছে, সম্মান আছে, যাতে আমরা পুনরাকৃতকরণ হতে পারি, সমাজে যাতে আমরা সুন্দরভাবে মিশতে পারি এবং আমাদের মানসিক স্বাস্থ্যগুলোকে আগে দেখে আমাদেরকে এই কাজগুলো করতে হবে। যদিও বা ব্র্যাক মানে আরও অন্যান্য প্রতিষ্ঠানগুলো করে যাচ্ছে, কিন্তু এটা রাষ্ট্রীয়ভাবে আমার এই হচ্ছে যে রাষ্ট্রীয়ভাবেও কিন্তু এই জায়গাগুলো করতে হবে এবং এই ফিরে আসা মানুষগুলোর গল্প শুনতে হবে। সরকারকে ঘটনাগুলো শুনতে হবে। যদি শুনতে হয়, তাহলে প্রকৃত কোথায় গ্যাপ, কোন প্রক্রিয়া ব্যবহার করছে, কারা এটাকে মানে ব্যবহার করছে, এটা কিভাবে সম্ভব হয়? ধরেন আপনি বলছেন যে যারা অবৈধভাবে যাচ্ছে চাকরি না নিয়ে, আমি ঢাকার বাইরে কখনো যাইনি, আমি বিদেশে, আমি ইভেন হয় না মানে কখনো নেপালেও যাইনি, আমি হঠাৎ করে ট্যুরিস্ট ভিসা নিয়ে আমি ব্রাজিল চলে যাচ্ছি, আমি এসেছি হয়তো একটা প্রত্যন্ত অঞ্চল থেকে, তাহলে সেটাকে আমাদের ইমিগ্রেশনের ফ্ল্যাগ করতে পারে না? তারা বুঝতে পারে না? অবশ্যই ইমিগ্রেশনের ফ্ল্যাগ করা উচিত। যে মানে একটা মানুষের কিন্তু মানে শারীরিক বডি দেখলেই, তার ল্যাঙ্গুয়েজ দেখলে বোঝা যায় যে আসলে সে কতটুকু ভিজিট যাওয়ার জন্য। হ্যাঁ, তারা বলে যে তার তো বিদেশ যাওয়ার অধিকার আছে, কিন্তু অধিকারের চাইতে হচ্ছে, হ্যাঁ সে তো বৈধ ভিসা নিয়ে আসছে, ভিজিট ভিসা, তার বিদেশ যাওয়ার মানে অধিকার আছে, কিন্তু অধিকারের চাইতে দেখতে হবে যে আমার রাষ্ট্রের কোনো ক্ষতি হবে কিনা তাকে দিয়ে। কারণ সে যেতে পারবে, ঠিক আছে, কিন্তু এইটা কিন্তু যাচাই করতে হবে। দেখেন, আমি যদি একটা জিনিস বলি যে কতজন গত 1 বছরে ভিজিট ভিসা বিদেশ গিয়েছে বাংলাদেশে, এটা কিন্তু আমাদের কিন্তু এসবির কাছে ডেটা আছে, কিন্তু কতজন ফিরে নাই, কেন ফিরে নাই, যারা না ফিরেছে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না? কারণ ও তো একটা নির্দিষ্ট টাইমের জন্য এই না ফেরার গল্পগুলোর কারণে যেটা হচ্ছে, আসলে আমাদের ভিসা প্রসেসগুলো ডিফিকাল্ট আসলে হয়ে যাচ্ছে। সেটা রিসেন্ট আমরা ক্যানাডাতে দেখলাম যে 45 জনের মধ্যে 10 জন ফেরেনি। তারপর এটা প্রচুর আমরা থাইল্যান্ডেও দেখি যে প্রচুর যাচ্ছে, কিন্তু ওখান থেকে ফেরত আসছে না। তো সেই বিষয়গুলো সত্যি আবার আমরাই অভিযোগ করি কখনো যে বাংলাদেশের
পাসপোর্টের মর্যাদা কেন কমে যাচ্ছে। নন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এই বিষয়গুলো জানলাম এবং আমরা প্রত্যাশা করি যে আরো বেশি বেশি এই গল্পগুলো মানুষ জানবে, যে যখন একজন মানুষ প্রতারিত হয় তখন দেশে ফিরে নিজ দেশে প্রবাসী জীবন যাপন করতে হয় একরকম, সেখানে মানুষ তাকে মূল্যায়ন করে না। এই পুনর্বাসন প্রক্রিয়াটাকে আরো স্বচ্ছ করার জন্য আপনাদের প্রতি শুভকামনা থাকলো। দর্শক, এরকম যদি কখনো কাউকে দেখেন, তাকে তিরস্কার দেওয়ার আগে একবার ভাববেন যে নিশ্চয়ই দেশে কোথাও কোনো রকমের হয় না কমতি ছিল, সেই জন্যই হয়তো তিনি বিদেশ পাড়ি দিয়েছিলেন কোনো একটা স্বপ্নের জন্য। এবং সেই স্বপ্ন পূর্ণ হলো কি না হলো, দেশের নাগরিক হিসেবে, আমার ভাই হিসেবে তার পাশে দাঁড়ানো আমার সার্বক্ষণিক দায়িত্ব। আমরা একে অন্যের পাশে থাকবো, সবাই মিলে একটা ভালো বাংলাদেশ গড়বো, এই প্রত্যাশা নিয়ে শেষ করছি। শুভ সকাল।